এসএসসি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতে শিক্ষা বোর্ডের কড়াকড়ি নির্দেশ। আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন দাবি জেলা পুলিশের। এবার কুয়েতে হচ্ছে না প্রবাসীদের সঙ্গে দূতাবাসের ঈদ শুভেচ্ছা বিনিময়। যশোরের সাংবাদিকদের বিরুদ্ধে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন। ঝিকরগাছায় জ্বালানি সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির অপপ্রচারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। গাইবান্ধায় সিংজানি খাল পুনরায় খননের উদ্বোধন করলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। এবার ভেনেজুয়েলাকে 51তম অঙ্গরাজ্য বললেন ট্রাম্প। দর্শক, শুনছিলেন সন্ধ্যার খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। 2026 সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা সামনে রেখে নতুন নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড। পরীক্ষার স্বচ্ছতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে 5 সদস্যের কেন্দ্র কমিটি গঠন বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশনা অনুযায়ী জেলা সদরের কেন্দ্রগুলোর জন্য জেলা প্রশাসক এবং উপজেলা পর্যায়ে সংশ্লিষ্ট ইউএনও থাকবেন কমিটির চেয়ারম্যান। কমিটিতে সদস্য হিসেবে থাকবেন জেলা বা উপজেলা শিক্ষা কর্মকর্তা, পাশাপাশি একটি সরকারি ও একটি বেসরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কেন্দ্র সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন কেন্দ্রের প্রতিষ্ঠান প্রধান। তবে কোনো শিক্ষক বা কর্মকর্তার সন্তান যদি ওই কেন্দ্রে পরীক্ষার্থী হন তাহলে তিনি কেন্দ্র সচিব হতে পারবেন না। বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এছাড়া কেন্দ্রের সার্বিক তদারকির দায়িত্বে থাকবেন চেয়ারম্যান নিজেই। প্রয়োজনে তিনি অন্য কোনো দায়িত্বশীল সরকারি কর্মকর্তাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিতে পারবেন। শিক্ষা বোর্ড জানিয়েছে, গঠিত কমিটির সব কাগজপত্র আগামী 5 এপ্রিলের মধ্যে উপপরীক্ষা নিয়ন্ত্রকের কাছে পাঠাতে হবে। বাগেরহাট শহরের আমলাপাড়া এলাকায় পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকিরের বাড়ির বৈদ্যুতিক তার চুরির সংবাদটি ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে জেলা পুলিশ। বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া ফোকাল পয়েন্ট অফিসার আবু রাসেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাসভবনের ভেতরে কোনো ধরনের অনুপ্রবেশ বা চুরির ঘটনা ঘটেনি। যথাযথ যাচাই বাছাই ছাড়াই কিছু সংবাদ মাধ্যম এই তথ্য প্রচার করায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত 17 মার্চ বিভিন্ন অনলাইন ও গণমাধ্যমে একটি সংবাদ প্রকাশিত হয় যেখানে আইজিপির বাসভবনে চুরির ঘটনা সংঘটিত হয়েছে বলে উল্লেখ করা হয়। সংবাদটি তাদের নজরে এসেছে। প্রকৃতপক্ষে আইজিপির বাসভবনে কোনো ধরনের চুরির ঘটনা ঘটেনি। ঘটনার প্রকৃত বিবরণ দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, 16 মার্চ রাত আনুমানিক 11টার সময় ঝড় বৃষ্টির কারণে বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন হলে রাস্তার দিকে বাসার বাইরের ওয়াল সংলগ্ন সার্ভিস লাইনের তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। পরবর্তীতে অজ্ঞাতনামা ব্যক্তিরা ওই তারগুলো নিয়ে যায়। বিষয়টি থানা পুলিশের নজরে আসার পর 17 মার্চ অভিযান পরিচালনা করে খোয়া যাওয়া তার উদ্ধার করা হয় এবং এই ঘটনার সঙ্গে জড়িত 3 ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আইজিপির বাসভবনে চুরি সংক্রান্ত ভ্রান্ত ও বিভ্রান্তিকর সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাগেরহাট জেলা পুলিশ। ইরান যুদ্ধের পরিপ্রেক্ষিতে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। এ নিয়ে দূতাবাসের পক্ষ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করা হয়েছে। আজ জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছর ঈদ উল ফিতরের দিন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তার সরকারি বাসভবন বাংলাদেশ হাউসে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করে থাকেন। তবে চলমান পরিস্থিতিতে এবার সেই আয়োজন করা যাচ্ছে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, কুয়েত সরকার বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঈদের ছুটির সময় নাট্য অনুষ্ঠান, সঙ্গীতা অনুষ্ঠান, কনসার্ট, বিবাহ অনুষ্ঠান সহ সব ধরনের জনসমাগমমূলক আয়োজন নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞার কারণে দূতাবাসের নিয়মিত ঈদ আয়োজনও স্থগিত রাখা হচ্ছে। এই অবস্থায় কুয়েতে বাংলাদেশ দূতাবাস প্রবাসী বাংলাদেশিদের কাছে বিষয়টি অনুধাবনের জন্য অনুরোধ জানিয়েছে এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছে। যশোরে কয়েকজন সাংবাদিকের বিরুদ্ধে 20 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রাফসান জানি।
আজ প্রেস ক্লাব যশোরে আয়োজিত এই সম্মেলনে তিনি দাবি করেন, তার শালিকাকে ব্যবহার করে একটি চক্র তার কাছে চাঁদা দাবি করেছে এবং টাকা না পেয়ে থানায় মিথ্যা অভিযোগ দায়ের করেছে। তিনি জানান, বিভিন্ন সময় সাংবাদিক পরিচয়ে কয়েকজন ব্যক্তি তাকে ভয়ভীতি দেখিয়ে মোট 20 লাখ টাকা দাবি করেন। এছাড়াও শালিকাকে জিম্মি করে আরও টাকা দাবি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে মনিরামপুর থানার ওসি জানিয়েছেন, ওই চিকিৎসকের বিরুদ্ধে তার শালিকা ধর্ষণের অভিযোগে মামলা করেছেন, যা তদন্তাধীন। অন্যদিকে সংশ্লিষ্ট এক সাংবাদিক তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। যশোরের ঝিকরগাছায় জ্বালানি সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি নিয়ে অপপ্রচার ও কৃত্রিম সংকট সৃষ্টির আশঙ্কায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রনি খাতুন পৌর শহর ও বাকড়াবাজার এলাকায় বিভিন্ন ফিলিং স্টেশন ও ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো তথ্য ও গোপন সংবাদের ভিত্তিতে জ্বালানি মজুত, মূল্যবৃদ্ধি ও বাজার পরিস্থিতি পর্যবেক্ষণে এই অভিযান পরিচালনা করা হয় বলে তিনি জানান। অভিযানকালে হাজের আলীর মেসার্স বিশ্বাস ফিলিং স্টেশন, বাকড়াবাজারের মফিজ ফিলিং স্টেশন সহ বিভিন্ন মুদি দোকান, বেকারি, কসমেটিক্স ও ডিপার্টমেন্টাল স্টোর পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশ ও অনিয়মের দায়ে ভাই ভাই বেকারির মালিক আব্দুল গনিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009-এর 45 ধারায় দোষী সাব্যস্ত করে 20,000 টাকা জরিমানা করা হয়। এছাড়াও কয়েকজন দোকানি ও ফিলিং স্টেশন মালিককে সতর্ক করা হয়। দেশব্যাপী নদী, নালা, খাল, জলাধার খনন ও পুনরায় খননের আওতায় গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জের সিংজানি খাল পুনরায় খননের উদ্বোধন করা হয়েছে। আজ সিংজানি থেকে বাঙ্গালী নদী পর্যন্ত 4 কিলোমিটার এই খাল পুনরায় খননের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ ফারহাদ হোসেন আজাদ। এরপর জনসভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ 4 আসনের সংসদ সদস্য আলহাজ শামীম কায়সার লিঙ্কন, জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি মইনুল হাসান সাদিক, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী টিটরুল সহ জেলা উপজেলা বিএনপির বিভিন্ন স্থানের নেতাকর্মী। বেসবল মাঠে ইতালির বিরুদ্ধে ভেনেজুয়েলার দুর্দান্ত জয়ের পর এক কৌতুকপূর্ণ বার্তায় দেশটিকে যুক্তরাষ্ট্রের 51তম অঙ্গরাজ্য করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়ার্ল্ড বেসবল ক্লাসিকের সেমিফাইনালে ইতালিকে 4-2 ব্যবধানে হারানোর পর ভেনেজুয়েলা দলের ভূয়সী প্রশংসা করেন তিনি। ট্রাম্প তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বিষয় প্রকাশ করে লেখেন, সম্প্রতি ভেনেজুয়েলায় অনেক ভালো ঘটনা ঘটেছে এবং তিনি এর নেপথ্যে জাদু নিয়ে ভাবছেন। পোস্টে তিনি সরাসরি প্রশ্ন ছুড়ে দেন, অঙ্গরাজ্য হিসেবে 51 নম্বর কি কেউ হতে চায়? মূলত ভেনেজুয়েলার সাম্প্রতিক রাজনৈতিক ও খেলাধুলার সাফল্য উদযাপন করতেই তিনি এমন মন্তব্য করেছেন। দর্শক, এই ছিল সন্ধ্যার আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।